দ্য ডিজিটাল এডুকারে সবাইকে আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। 2024 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য নিয়ে এসেছি 2019 সালের এমসিকিউ প্রশ্ন। দেখে নাও, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো। আর আমি দুদিন আগেই কি করেছি, তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভিং ভিডিও দিয়েছি, ম্যারাথন ক্লাস করিয়েছি লাইভ, সেটা দেখে নাও। ভিডিওটি আপলোড করা হয়ে গেছে যাতে তোমাদের প্রস্তুতি আরও মজবুত হবে। চলো আমরা শুরু করছি বেশি কথা না বলে। 2019 সালের এমসিকিউ প্রথম প্রশ্ন দেখো, যে যুক্তিতে আশ্রবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলা হয়? যুক্তি অধ্যায় থেকে দিয়েছে। যুক্তি অধ্যায়ে আমরা দেখেছি যুক্তি দু প্রকার, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। আমরা জানি অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে কি হয়, সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। আর যেটাতে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তাকে বলা হয় আরোহ যুক্তি, তাই না? এটার উত্তর হবে অবরোহ যুক্তি। পরের প্রশ্ন দেখো, উদ্দেশ্যপদ অব্যাপ্য হয়। অ্যাস এ বিনোপ, আমরা এই শব্দটাকে যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের ব্যাপ্যতার সমস্ত কিন্তু উত্তর আমরা পারবো, তাই না? বলেছে উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় সামান্য বচনের, বিশেষ বচনের, নাকি সহার্থক বচনের, নাকি নয়ার্থক বচনের। দেখো ভালো করে, আমরা যদি দেখি ই বচন, এ বচন কি করে? উদ্দেশ্যপদকে করে। ই বচন দুটোকেই করে, তাহলে কি এদের মধ্যে সামান্য বচনগুলো কি হলো? একদম উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়ে যাচ্ছে, তাহলে সামান্য বচন কখনই হচ্ছে না। এবারে দেখো কি হয় ভালো করে, যে আই বচন, আই বচন কিন্তু কোনোটিকে কি করে না, আই বচন কোনোটিকে ব্যাপ্য করে না। ও বচন কি করে? ও বচন শুধু বিধেয় পদকে করে। কি করে? বিধেয় পদকে করে। তাহলে ও বচন উদ্দেশ্য পদকে করছে না, আই বচন তো উদ্দেশ্য পদকে করেই না, কোনো পদকে করে না। তাহলে এটি কিন্তু কি হবে? বিশেষ বচনের হবে। কোন বচনে হবে? বিশেষ বচনে। উদ্দেশ্য পদ অব্যাপ্য কখনোই সামান্য বচন হবে না, কারণ কি ই বচনের সামান্য বচন তার কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, আবার এ বচনের সামান্য বচন তারও কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, তাহলে এটা কি হবে? বিশেষ বচন হবে। পরের প্রশ্ন দেখো, যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত এ বচনের সত্যমূল্য কি হবে? আমরা জানি বচনের বিরোধিতা থেকে দিয়েছে। বচনের বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখেছি এ আর ই বচনের মধ্যে থাকে কি? বিপরীত বিরোধিতা। তো বিপরীত বিরোধিতার যে নিয়ম, সেই নিয়মে বলা ছিল যদি এ বচন সত্য হয় তাহলে ই বচন মিথ্যা হবে, আর এ বচন যদি মিথ্যা হয় তাহলে কি হয়? অপরটি হয় অনিশ্চিত। তাহলে দেখো এখানে বলেছে কি ই বচনটি মিথ্যা হয়, যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে অপর বচনটি কি হবে? অনিশ্চিত হবে। এটা উত্তর। যদি তোমাদের সংশয় থাকে তাহলে তোমরা এই ছকটি করে দেখে নিতে পারো, এ ই আই ও, এই ছকটি যে আমাদের সত্য মিথ্যা বের করার যে ছক, এই ছকটা বের করে কিন্তু তোমরা করে নিতে পারো। দেখো এই ছকের মধ্যেও আমাদের উত্তর চলে আসবে, দেখে নাও। টি 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 টি, এফ 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 এফ, টি এফ টি এফ, এফ টি এফ টি, ডি 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 ডি। এবারে দেখো বলেছে ই বচন যদি মিথ্যা হয়, তাহলে ই বচন যদি মিথ্যা হয়, এই যে ই বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন কি হবে? দেখো অনিশ্চিত, ডাউটফুল, তাই না? একই উত্তর আসবে। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কয়টি? একদম পাতি প্রশ্ন। নিরপেক্ষ ন্যায় থেকে দিয়েছে 4টি। কয়টি? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। এবারে তোমাদের মনে রাখতে হবে কোন সংস্থানে কয়টি বৈধিমূর্তি রয়েছে। প্রথম সংস্থানে রয়েছে 4টি, দ্বিতীয় সংস্থানে এখানে, দ্বিতীয় সংস্থানে রয়েছে 4টি, তৃতীয় সংস্থানে রয়েছে 6টি এবং চতুর্থ সংস্থানে রয়েছে 5টি মূর্তি। ঠিক আছে, দেখে নাও। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষণের যুক্তির প্রধান আশ্রবাক্যটির অংশ দুটি। ভালো কথা। প্রাকল্পিক যে বচন, প্রাকল্পিক বচন কি দিয়ে দেখতে? যদি আর তবে দিয়ে। যদির পরের অংশকে বলা হয় পূর্বগ, আর পরের অংশকে বলা হয় অনুগ। কি বলা হয়? অনুগ। তাহলে দেখো পূর্বগ অনুগ কোথায় রয়েছে? ডি নাম্বার। এই হচ্ছে উত্তর। আর যদি বলে বৈকল্পিকের ক্ষেত্রে আমাদের কি থাকে? বিকল্প থাকে। তার যে অঙ্গবচনগুলো সেগুলোকে কি বলা হয়? বিকল্প। ঠিক আছে। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র দেখো, অশূন্য কথা মানে নট ইকুয়াল টু জিরো। তাহলে জি নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি হবে? একটা বৃত্ত নেব। এবার নট থাকা মানে যদি ইকুয়াল টু জিরো থাকে তাহলে শেড হয়, আর নট ইকুয়াল টু থাকা মানে হচ্ছে ক্রস হয়। তাহলে জি লিখবো, আর এখানে যে কোনো একটি জায়গায় কি করব? নট চিহ্ন দেবো, আর এই এই বর্গক্ষেত্রটা এঁকে দেবো। ব্যাস, এটা হচ্ছে অশূন্য শ্রেণীর ভেনচিত্র। খুবই সহজ। এভাবে তোমাদের ছবি থাকবে, 4টা অপশন থাকবে, তোমাদের সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে। তারপরে দেখো বলেছে যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে। পি ভেল কিউ, ভেলের সূত্র কি? এফ এফ এ এফ হয়। এফ এফ এ কি হয়? এফ হয়। এফ এফ এ এফ বলেছে
মিথ্যা মানে কি এফ এফ এফ, তাহলে দুটোই পি আর কিউ এর মান কি এফ। এটা যদি মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ কী হবে, তাহলে এখানেও যদি এফ এফ হয় তাহলে তার মান কি হয়, শর্টকাট মেথড। দেখো আমরা জানি ট্রিপল বারের সূত্র কি, টিটি হলেও সত্য আর এফ এফ হলেও কি সত্য, তাহলে এটা সত্য হবে উত্তর। একদমই পাতি প্রশ্ন, তোমাদের শর্টকাট মেথড দেখো। ঠিক আছে, পরে প্রশ্ন, কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে। একটি সত্যাপেক্ষক বচনের সত্যমূল্য কাদের উপর নির্ভর করে, আমরা এর আগে ওই প্রশ্নটা পেয়েছি অঙ্গবচন ও যোজকের উপর। কেন, দেখো অঙ্গবচনগুলোর উপর তো নির্ভর করেই, তার সঙ্গে সঙ্গে যখনই যোজক পরিবর্তন হয় তার সঙ্গে সত্যমূল্য কিন্তু পরিবর্তন হয়, তাই দুটোর উপরেই নির্ভর করবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, দেখো পরের প্রশ্ন রয়েছে আরোহ অনুমানের সমস্যাটি হলো, আমরা পড়েছি এই প্রশ্নটা রিপিট, আরোহ অনুমানের সমস্যা হলো সামান্যীকরণ, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাটা কিন্তু এটার মেজর একটি সমস্যা, প্রধান সমস্যা। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, একথা কে বলেছেন, কার্ভেদ রিড বলেছেন। কে বলেছেন, কার্ভেদ রিড বলেছেন। কারণ আমরা কারণ অধ্যায় পড়তে গিয়ে দেখেছি মিল একটি সংজ্ঞা দিয়েছে, সেটিকে গুণগতভাবে গ্রহণ করেন কার্ভেদ রিড। যে সংজ্ঞাটি হলো, কারণ হলো কার্যের পুরো নিয়ত অপরিবর্তনীয় শর্তান্তহীন পূর্ববর্তী অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, সেটি হচ্ছে কারণ, এটা মিলের মতে। আর এটি কি করেছে, কার্ভেদ রিড গুণগত দিক থেকে গ্রহণ করেছে এবং পরিমাণগত দিক থেকে কিন্তু তিনি বলেছেন কারণ ও কার্য কী হবে, সমান হবে, এটা হবে কার্ভেদ রিড। পরের প্রশ্ন দেখো, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এটা রিপিট প্রশ্ন, এর আগের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমত আমাদের শর্ত, কারণ অধ্যায় থেকে দিয়েছে প্রশ্ন, শর্ত তিন প্রকার, আবশ্যিক, পর্যাপ্ত, আবশ্যিক পর্যাপ্ত। তাহলে আমরা আবশ্যিক পর্যাপ্ত যে সূত্র সেগুলোকে মাথায় নিয়ে আসি। আবশ্যিক শর্ত, যে শর্তের উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না, তার মানে কি ভিজা কাঠে অগ্নিসংযোগ না হলে ধূম সৃষ্টি হয় না, ঠিক বাস্তবের দিক থেকে। তারপরে ভেজা কাঠে অগ্নিসংযোগ হলেই পর্যাপ্ত শর্ত কি, যে শর্তটি উপস্থিত থাকলেই কার্যটি ঘটে, তার মানে ভেজা কাঠে অগ্নিসংযোগ হলেই ধোঁয়া সৃষ্টি হয়, দুটোই ঠিক। তাহলে এটা হবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। ভেজা কাঠে অগ্নিসংযোগ হলেই ধোয়া হয়, আর ভেজা কাঠে অগ্নিসংযোগ না হলে কিন্তু ধোয়া হয় না, এটা কিন্তু দুটোই হচ্ছে সত্য। পরের প্রশ্ন, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি মোট 5টি, তার মধ্যে 4টা তোমাদের সিলেবাসে রয়েছে, 4টি। এবারে এই 4টির মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাংকেতিক রূপগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জানি এক এক করে, দেখো সংযুক্ত পদ্ধতি মানে আমাদের যে দ্বৈত অন্যয়ী পদ্ধতি বা অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি, সেই পদ্ধতির কথা বলা হয়েছে। সেখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে দুটো দৃষ্টান্ত দেওয়া থাকতো, তবে ব্যতিরেকী পদ্ধতি কিন্তু তোমাদের সদর্থক নয়ার্থক দৃষ্টান্ত দেওয়া থাকতো। তারপরে সহপরিবর্তনে কিন্তু আমাদের সংখ্যা থাকবে বা পরিমাণের কথা থাকবে, এখানে কিন্তু পরিমাণের কথা বলা নেই। এবারে দেখো এখানে এ রয়েছে, এখানেও এ নামক ঘটনা রয়েছে, এখানে এ নামক ঘটনা, এখানেও এ নামক, এখানেও এ নামক, এ নামক ঘটনা রয়েছে, মিল রয়েছে দুদিকে। দেখো যখন এখানে এ রয়েছে তখন এখানে এ রয়েছে, যখনই এ রয়েছে তখনই এ রয়েছে, মিল। ঠিক আছে, তাহলে এটা কি মিল। কোন পদ্ধতিতে আমি বলেছি মিলের কথা, অন্যায় পদ্ধতি, তাহলে এটার হবে উত্তর অন্যায় পদ্ধতি, বাকি পদ্ধতিগুলো হবে না। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়, সম্ভাব্য। এই প্রশ্নটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, কারণ এটা বারবার রিপিট প্রশ্ন, একই প্রশ্ন আমরা জানি। আর সুনিশ্চিত হয় কোন যুক্তি, অবরোহ যুক্তি। দেখো প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। দেখো এসে বিনিয়োগ করো, এসে বিনিয়োগ করো। দেখো বলেছে প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। নয়ার্থক বচন কোনগুলো, এটা, আর নয়ার্থক বচন কি, তাহলে নয়ার্থক বচনের কোন পদটি ব্যাপ্য হচ্ছে, ই বচন দুটোকেই করে, উদ্দেশ্য বিধেয় দুটোকেই, উদ্দেশ্য বিধেয় দুটোই হয়, হ্যাঁ উদ্দেশ্য আর বিধেয় ই বচনে দুটোই হবে। আর ও বচন কি করে, শুধু বিধেয়কে করে। তাহলে নয়ার্থক বচনে কোন পদটা ব্যাপ্য থাকলো, দেখো বিধেয় পদ, তাহলে কোথায় বিধেয় পদ, এই যে বি নাম্বার উত্তর, ব্যাস। এসে বি নো, একটা ছোট্ট শব্দ মাথায় রাখলে তোমাদের ব্যাপ্যতার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তারপরে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে, খুবই সহজ। দেখো আবার এখানে তোমাদের রেখে দিচ্ছি, এ ই আই ও, এখানে তোমরা জানো উপরের দিকে বিপরীত বিরোধিতা, এদিকে অসম, এদিকে অধীন বিপরীত, এদিকে হচ্ছে অসম, আর এই যে মাঝ বরাবর যে রয়েছে এগুলো হচ্ছে বিরুদ্ধ, তাই না। তাহলে দেখো সামান্য বচন কি কি, এ আর ই, আর এ আর ইর মধ্যে কোন বিরোধিতা, বিপরীত বিরোধিতা, তাহলে বিপরীত বিরোধিতা কোনটা, এ নাম্বার উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো। পরের প্রশ্ন, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া, আমরা সংস্থানের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। দেখো সংস্থানের জন্য 3টা দাগ, এস পি আমরা জানি থাকে, এখানে এটা হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য, তাহলে এখানে এম থাকবে, এখানে ধরো এম, এখানে পি,
তাই না? এটা হচ্ছে সংস্থান করে নিলাম। এবারে দেখো পক্ষপদ পক্ষ আশ্রয় ছাড়া, তাহলে এটা হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য, এখানে পক্ষপদ রয়েছে, এখানে ছাড়া কোথায় রয়েছে দেখো সিদ্ধান্তের কোন স্থান থাকে, উদ্দেশ্যের স্থান থাকে। কোথায় থাকে? সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। তাহলে উত্তর হবে সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। আবার দেখো এভাবে প্রশ্নটা আসতে পারে যে সাধ্য আশ্রয় বাক্য ছাড়া সাধ্যপদ কোথায় থাকে? সিদ্ধান্তের বিধেয়ের স্থানে। এভাবে কিন্তু বুঝে বুঝে মাথায় রাখতে হবে। আবার বলতে পারে যে হেতুপদ কোথায় থাকে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এভাবে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন রয়েছে পি অথবা কিউ, নট পি দেন কিউ। এটা বৈকল্পিক বচন, অথবা রয়েছে, তার মানে কি বৈকল্পিক, দেখেই তোমাদের বুঝে নিতে হবে কোন বচন দেওয়া হয়েছে। বৈকল্পিক বচন, বৈকল্পিক বচনের আমরা জানি একটা নিয়ম আছে, সূত্র আছে, কি একটাই সূত্র, সেটা একদম ডাইরেক্টলি মনে আসা উচিত, বৈধ ডিএস, তাই না? বৈধ ডিএস হবে এটা, এমপি এমটি তো হবে না, আর এইচএস তো আমাদের এখানে নেই। তাহলে এটা বৈধ না অবৈধ কি করে বুঝবো? দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে একটা নিয়মটা হচ্ছে এটাই যে কি করতে হবে, প্রথমে দুটো বিকল্পের মধ্যে একটাকে অস্বীকার করতে হবে। দেখো এখানে অপ্রধানস্তকে অস্বীকার করেছে, তারপর স্বীকার করতে হবে, তাই এটা বৈধ। ঠিক আছে, যদি কি করতো, যদি এখানে স্বীকার করে নিত তাহলে কিন্তু বিকল্প স্বীকারজনিত দোষ হয়ে যেত। তারপরে কোনো অয়েস হয় পি, কোনো অয়েস হয় পি, এটা কোন বচন? এটা হচ্ছে আই বচন। ঠিক আছে, আই বচনের বুলীয় ভাষ্য কি? আই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো, এস পি নট ইকুয়াল টু জিরো। এবারে দেখো এস পি দুটোর এসের আগে কিন্তু অ আছে, তাহলে এস বার পি নট ইকুয়াল টু জিরো। দেখো কোথায় আছে এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি, এই যে ডি নাম্বার, এস বার পি, এখানে বারটা নেমে গেছে, এস বার পি নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে কিন্তু আগে বুলীয় ভাষ্যটা যে বচনে আছে সেই বচনটা বুলীয় ভাষ্য লিখে নিতে হবে, তারপরে উক্ত বচনটি বুলীয় অ থাকলে সেগুলোকে আরোপ করতে হবে বারে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো পি ডট নট পি, পি ডট নট পি এই বচন আকারটি কি হবে? কিছুই নয়, তুমি পারছো না কোনো অসুবিধা নেই, তুমি কি করতে হবে তোমাকে একদম ডাইরেক্টলি তুমি সত্য সারণীর মাধ্যমে করো। তারপরে শর্টকাট মেথডও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে পি একটাই ভেরিয়েবলস আছে নট পি, তারপরে পুরোটা নাও পি ডট নট পি। দেখো তাহলে একটা ভেরিয়েবলস মানে দুটো লাইন, টি এফ এফ টি, তাই না? তাহলে ডটের সাথে কি টিতে টি, বাকি সমস্ত ক্ষেত্রে এফ। দেখো কি আসলো, টি নেই, তাহলে কি আসলো? সত্যমূল্য, শত মিথ্যা, শত মিথ্যা। এছাড়াও যদি আমরা এভাবে করি যে এখানে পির মান টি, তাই না? আর পির যেহেতু নট আছে তাহলে কি হবে? পির নট থাকলে এফ, তাহলে কি হচ্ছে? আমরা তো জানি কিসের সূত্র জানি আমরা, ডটের সূত্র জানি, টিতে টি, বাকি সমস্ত ক্ষেত্রে এফ। দেখো এখানে টিটি আছে, তাহলে কি এফ, তাহলে এটা শত মিথ্যা, এখানেও হয়ে গেল। পরের প্রশ্ন দেখো সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি, সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি, মিল সাদৃশ্য, এটা বারবার আমরা পড়ে এসেছি যে উপমা কথার মানে হচ্ছে মিল বা সাদৃশ্য। দেখো উপমা যুক্তি হবে এটার উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? উপমা যুক্তিতে কি করা হয় আমি ছোট্ট করে কথাটা বলে নিই। উপমা যুক্তিতে একটা কাজ করা হয়, দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে, কিছু সাদৃশ্য দেখে অপর একটি বস্তুতে যখন অন্য একটি নতুন সাদৃশ্য, নতুন বৈশিষ্ট্য পাওয়া যায় সেটাকে কি করে অন্য বস্তুটিতে আরোপ করা হয়, এটি হচ্ছে উপমা যুক্তি। ঠিক আছে, উপমা যুক্তি দু প্রকার, মন্দ উপমা এবং ভালো উপমা যুক্তি। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হলো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমান দু ধরনের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, একটা হচ্ছে আকারগত ভিত্তি আর দ্বিতীয় হচ্ছে বস্তুগত ভিত্তি। বস্তুগত ভিত্তিগুলো কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ, যেগুলোকে দৃষ্টান্ত গ্রহণের সময় ব্যবহার করা হয়। আর আকারগত ভিত্তিগুলো কি? এই দুটো ভিত্তি হচ্ছে আকারগত ভিত্তি, দেখে নাও। প্রকৃতির একরূপতা নীতি আর হচ্ছে কার্যকারণ নীতি, এই প্রশ্নটা হতে পারে, তাই এগুলো মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর এটা হচ্ছে সামান্যীকরণ, হচ্ছে কি সমস্যা, আরোহ অনুমানের একদম খুবই সমস্যা। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। কিছুক্ষণ আগেই শর্ত সম্পর্কে তোমাদেরকে বললাম যে শর্ত তিন প্রকার, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দেখো পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা জানি কিছুক্ষণ আগেই বললাম যে শর্তটি উপস্থিত থাকলেই কার্যটি ঘটে। তার মানে ক যদি ক্ষয়ের পর্যাপ্ত শর্ত হয়, তার মানে ক থাকলে খ ঘটবে, এই লাইনটাই হবে। তাহলে দেখো যদি ক ঘটে তবে খ ঘটে, যদি খ ঘটে তবে ক ঘটে, না এটা তো হবে না, ওটা উল্টো হয়ে গেছে। যদি খ ঘটে, এটা হবেই না, এগুলো উল্টো। যদি ক না ঘটে, এটা তো কখনোই নয়, যদি ক ঘটে তবে খ ঘটে, একদম সহজ, তাই না? আর এটা হচ্ছে আবশ্যিক শর্ত, কেন? ক না ঘটলে খ ঘটবে না, তবে এটা আবশ্যিক। তারপরে দেখো যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয়, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে? দেখো ভালো করে, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি অবশ্যই কি হবে?
বৈধ হবে, কারণ আমরা জানি অবৈধর একটাই ক্ষেত্র, যদি আশ্রয় বাক্যগুলো সত্য সমান সমান সিদ্ধান্তটি যদি মিথ্যা হয় তবেই কিন্তু যুক্তিটা কি হয়, অবৈধ হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু বৈধ হয়। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, দ্বৈত অন্বয় পদ্ধতিটি হলো, দ্বৈত অন্বয় পদ্ধতি কোনটিকে বলা হয়, কোন পদ্ধতিকে, যুগ্ম পদ্ধতিকে বলা হয়, যেখানে অন্বয় ও ব্যতিরেকে দুটো পদ্ধতি রয়েছে। এই দ্বৈত অন্বয় পদ্ধতির অনেক নাম, সংযুক্ত, কিছুক্ষণ আগেই দেখলে সংযুক্ত, মিশ্র, যুক্ত, তাই না, এই সমস্ত আরও রয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না, এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, এই ছিল 2019 সালে তোমাদের এমসিকিউ। এই প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন দিয়ে যাও, তোমরা অবশ্যই কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেতে চলেছো। দেখলে যে আমরা আগে যখন 2018 পর্যন্ত করেছি, এখন 2019-এ কিন্তু বেশি সময় লাগলো, কারণ প্রত্যেকটা প্রশ্নই প্রায় রিপিটেড মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এরপরে নিয়ে আসতে চলেছি 2019 সালের এসিকিউ ভিডিও, দেখতে থাকো, নোট ডাউন করো, আর যে জায়গাটা বুঝতে পারছো না তোমরা কমেন্ট করে জানাও, আর অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা আরও বেস্ট দিয়ে পড়াতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ।